বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। ব্ল্যাকমেল করে ফাঁসিয়ে নারীদের সাথে অনৈতিক কাজ করত ডিবি হারুন, গোপন ভিডিও ফাঁস। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে মাফিয়া হাসিনা ২৮ জানুয়ারি ২০১০ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মেজর জেনারেল বজলুল হুদাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে শেখ হাসিনা। সবশেষে দেখবেন আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের মাস্টারমাইন্ড জিয়াউল আহসান রিমান্ডে ফাঁস করলেন হাসিনার আরও চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন ৮০,০০০ টাকারও কম। অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। এবার ডিবি হারুনের বাবা আবুল হাশেম এবং চাচা সোলেমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধিতার অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জের মিঠামইন থানার হোসেনপুর গ্রামের হতদরিদ্র মৃত আবুল হাশেমের ছেলে হারুন বাবা পেশায় কৃষক ছিলেন। মুক্তিযুদ্ধকালীন হারুনের বাবা আবুল হাশেম, চাচা সোলেমান এবং কুরবান আলী বর্তমানে শ্বশুর বাদশাহ মোল্লাদের নেতৃত্বে পাকিস্তানি মিলিটারিদের সহযোগিতা করতেন। তাদের নেতৃত্বে মিঠামইন থানার জনৈক শাহেদ সাহেবের বাড়িতে পাকিস্তানি মিলিটারি সহ আক্রমণ করে ১৮ মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে হারুন এলাকার লোকজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেন। ১৯৯৩ থেকে ৯৪ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৯ থেকে ২০০০ সালের দিকে সালসাবিল বাসের টিকিট চেকারের চাকরি নিয়েছিলেন। ভুয়া কাগজপত্র তৈরি করে হারুন তার বাবার মুক্তিযোদ্ধার সনদ বানিয়েছিলেন। সেটি ব্যবহার করেই বিসিএসএ মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান। সারদায় ট্রেনিং এর সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন। এরপর মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ছাত্রলীগ করার কারণে হারুন পুলিশের চাকরি ফিরে পান। হারুনের ভাই ডাক্তার শাহরিয়ার মিঠামইনে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্ট পরিচালনার দায়িত্বে আছেন। আরেক ভাই মোহাম্মদ জিল্লুর রহমান পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এএসআই পদে চাকরি করছেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন মদের বার থেকে কয়েক কোটি টাকা মাসোহারা নেয়ার অভিযোগ রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালক বলেন, জিয়া এএসআই হলেও উপপরিচালকরা পর্যন্ত তাকে ভয় পান। ২৮ জানুয়ারি ২০১০ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ মুজিব হত্যার দায়ে দোষী সাব্যস্ত মোহাম্মদ বজলুল হুদা সহ অন্য ৪ জনের ফাঁসি কার্যকর করা হয়। ২৮ জানুয়ারি ২০১০ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে। মাদার অফ মাফিয়া কুখ্যাত কসাই শেখ হাসিনা সে নিজ হাতে মেজর বজলুল হুদাকে জবাই করেছে। যেভাবে সাধারণত আমরা কুরবানির সময় গরু জবাই করে থাকি, ঠিক একইভাবে সে বজলুল হুদাকে কারাগারের মধ্যে জবাই করে। কিন্তু কেন সে এমনটা করেছিল সেটা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে দেখতে হবে। ১৯৭৫ সালে যখন শেখ মুজিবুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরে ছিলেন, ওই সময় কিছু সেনা সদস্য ধানমন্ডি ৩২-এ গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন। শেখ মুজিবকে যে সেনা সদস্যরা হত্যা করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে মেজর বজলুল হুদা। বজলুল হুদা তার নিজের রাইফেল দিয়ে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করেছিল। এটাই হচ্ছে তার অপরাধ। এই হত্যাকাণ্ডের জন্য মাফিয়া হাসিনার নির্দেশে ৫ জন সেনা সদস্যকে ফাঁসির রায় দেওয়া হয়। আদালত তাদের ফাঁসির রায় দেয়। ফাঁসির দিন ধার্য হয় ২০১০ সালের ২৮ জানুয়ারি। এই দিনে বজলুল হুদা সহ আরও ৪ জনের ফাঁসি কার্যকর করার কথা ছিল। তথ্যসূত্র অনুযায়ী ২০১০ সালে ২৮ জানুয়ারি ওই দিন রাত্রিবেলা যখন ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, তখন গোটা ঢাকা শহরের কেন্দ্রীয় কারাগার সহ আশেপাশের কোনো জায়গায় বিদ্যুৎ ছিল না। সব জায়গায় একদম অন্ধকার ছিল। সেই অন্ধকারের মধ্যে ২টা কালো পাজেরো গাড়ি যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে, যার একটা গাড়ির মধ্যে ছিল মাফিয়া শেখ হাসিনা। সূত্রমতে হাসিনা সেদিন কারাগারের মধ্যে ঢুকে এবং মেজর জেনারেল বজলুল হুদা ব্যতীত তার যে বাকি ৪ জন সঙ্গী, ওই ৪ জন সঙ্গীকে কারাগারে ফাঁসির কাস্টের মধ্যে নিয়ে যাওয়া হয়। সে সময় বাকি থাকে একজন, তিনি হচ্ছেন মেজর বজলুল হুদা। মাফিয়া হাসিনা কারাগারের মধ্যেই ৪ জনকে দিয়ে বজলুল হুদার হাত পা ধরায়। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে। এ সময় এই মাফিয়া হাসিনা বজলুল হুদার বুকের মধ্যে দাঁড়িয়েছিলেন। আর বজলুল হুদা যখন জবাই করা হচ্ছিল তখন বজলুল হুদার যে রক্ত রক্ত হাসিনার শাড়িতেও লাগে। মাফিয়া হাসিনার এ হত্যাকাণ্ডের গোপন তথ্য জনসম্মুখে আসার পর হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে ফাঁসির দাবিতে উত্তাল ছাত্র সমাজ।
আওয়ামী লীগ সরকারের আমলে নানা ব্যক্তিকে গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে দেখা হয় জিয়াউল আহসানকে। এছাড়া আয়নাঘরের জনক ফোন কলে আড়িপাতা, মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ছাড়াও হেফাজতের ঘটনায় যৌথ অভিযানে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গোপন বন্দিশালা, আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক এই সেনা কর্মকর্তার 10 দিনের রিমান্ড চেয়ে করা আবেদনে পুলিশেরও দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউল আহসান আয়নাঘর এবং 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর আক্রমণ ও হত্যার সঙ্গে থাকার কথা স্বীকার করেছেন। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামায়াতের শতাধিক নেতাকর্মী গুম খুনের শিকার হন। এই তালিকায় ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল ইসলাম সহ একাধিক হাই প্রোফাইল নেতাও ছিলেন। অভিযোগ আছে, বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়ন করেছেন পুলিশের এলিট ফোর্স র্যাব। গোয়েন্দা সূত্রে জানা গেছে, 2012 সালের 17 এপ্রিল বিকাল 3টার দিকে ইলিয়াস আলী সিলেট থেকে বিমানযোগে ঢাকা আসেন। ওই দিন রাতে হোটেল শেরাটন থেকে বাসায় ফেরার পথে তাকে গুম করা হয়। ইলিয়াস আলীর গুমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন জিয়াউল আহসান। তিনি ওই দিন ইলিয়াস আলী যে ফ্লাইটে সিলেট থেকে ঢাকা এসেছিলেন সেই ফ্লাইটেরই যাত্রী হয়ে তাকে অনুসরণ করছিলেন। 2014 সালে নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে। সেই সময় তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। ওই সময় হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদও করেন। সূত্রের দাবি, জিয়াউল আহসান ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় তিনি বেঁচে যান। এনটিএমসিতে দায়িত্ব পাওয়ার পর জিয়াউল আহসান সরকার দলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করতেন। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত ফোন কল ফাঁস করে তা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় মন্ত্রিপরিষদ সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রীর ফোনালাপ রেকর্ডের সারাংশ গণভবন থেকে উদ্ধার হয়। তাতে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ সহ নানা কৌশলের তথ্য উঠে আসে। জিয়াউল আহসানের জন্ম 1970 সালের 4 ডিসেম্বর ঝালকাঠি জেলায়। 1991 সালের 21 জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও স্কাইডাইভার। জিয়াউল আহসান সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের বিগত 1 দশকের বেশি সময় গুম খুন ও ব্যক্তিগত ফোন কল আড়িপাতা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তিনি সমালোচিত হয়েছে। তবে তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন।